ভেল অফ টেলসে আজ সিনথিয়া অ্যাস্কেথের কাহিনী দ্য কর্নার শপ। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প দ্য কর্নার শপ। তখন আমি যুবক, লেখক হিসেবে সামান্য পরিচিতি হয়েছে। এই ঘটনার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা আমি করব না, কোনো উপসংহারও টানব না, শুধু ঘটে যাওয়া কিছু ঘটনার বর্ণনা দেব মাত্র। এক কুয়াশাচ্ছন্ন সন্ধেবেলায় হেঁটে বেড়াচ্ছিলাম লন্ডনের পথে পথে। সারাদিন লেখালেখির পর কেমন যেন একঘেয়ে লাগছিল, তাই ভাবলাম খানিকক্ষণ হেঁটে আসা যাক। এলোমেলো উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াতে বেড়াতে একটা রাস্তায় এসে হঠাৎ চোখে পড়ল মোড়ের মাথায় একটা উজ্জ্বল আলোক বিন্দু। এগিয়ে গিয়ে দেখলাম সেটা একটা দোকানের আলো। উপরে সাইনবোর্ডে লেখা অ্যান্টিক্স কথাটা আমার দৃষ্টি আকর্ষণ করল। কয়েকদিন পরেই আমার এক পরিচিতের বিয়ে, সেখানে নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু কি উপহার দেওয়া যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না। দোকানটা দেখে মনে হলো এখান থেকে কিছু একটা উপহার হিসেবে নিলে বেশ হবে, তবে অবশ্যই যদি সাধ্যের মধ্যে হয় আর কি। 7-5 ভেবে সবুজ দরজাটার দিকে এগিয়ে গিয়ে হাতল ঘোরালাম। একটা টুংটাং ঘন্টার শব্দের সাথেই খুলে গেল দরজাটা। বিশাল বড়সড় একটা হল ঘর, তাতে ঠাসা রকমারি প্রাচীন জিনিসের সম্ভার। মধ্যযুগীয় বর্ম, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে আসবাবপত্র, আয়না, পেইন্টিং, শোপিস, কি নেই সেখানে। অথচ এরকম প্রাচীন জিনিসে ভরা হলেও সেই হলঘরের ভেতর কিন্তু বিগত ইতিহাসের শীতল স্পর্শ বিরাজ করছে না, বরং সারা ঘরে ঝলমলে আলো। এক কোনায় ফায়ারপ্লেসে গনগনে আগুন জ্বলছে। এক অতীব মনোরম আর আরামদায়ক পরিবেশ। আমি ঢুকতেই দুজন ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে এলেন। একজনের বয়স আমারই মতন, 27-28 হবে। আরেকজনের বয়স অনেকটাই কম, খুব বেশি হলে 18। তবে মুখের আদলের মিল দেখে বুঝলাম এরা দুই বোন। তারাও স্বভাব চরিত্রে দোকানের মতোই ঝলমলে, হাসি খুশি। বড়জন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাতে লাগলেন। সত্যি বলতে এতখানি ভালো ব্যবহার আমি আশা করিনি। ভীষণ ভালো লাগলো আমার। ইতিহাসের সরণি বেয়ে অনেক কিছু দেখাশোনার পর শেষমেশ একটা জিনিস আমার খুব পছন্দ হলো। জিনিসটা একটা পুরনো শেফিল্ড প্লেট, 1740 সালের তৈরি। তামা আর রূপোর সংমিশ্রণে গড়া এই জিনিসগুলো অত্যন্ত বিরল। দেখলাম দামটা বেশ রিজনেবল এবং আমার সাধ্যের মধ্যে। বুঝলাম এটাই আমার পরিচিত ব্যক্তির বিবাহের উপহার হওয়ার জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আমি এই প্লেটটাই নেব, কিন্তু সমস্যা হলো আমার কাছে ক্যাশ বিশেষ নেই। আপনারা কি চেক অ্যাকসেপ্ট করেন? ভদ্রমহিলা হেসে বললেন, হ্যাঁ স্যার, অবশ্যই করি। আমি চেক বার করলাম। চেক লেখা হলো কর্নার কিউরিও শপের নামে। দোকানের পরিবেশটা এতটাই ভালো লেগে গিয়েছিল যে দোকান ছেড়ে বেরোতেই যেন মন চাইছিল না। ভদ্রমহিলা বললেন, আপনি আসায় খুব ভালো লাগলো স্যার, আবার আসবেন। হ্যাঁ, এমনকি কোনো কিছু কেনার প্রয়োজন থাক বা না থাক, এমনিই চলে আসবেন। We shall always be happy to see you, sir. এমন আন্তরিকতা পেয়ে মনে হলো এটা শুধু একটা দোকান নয়, আর ভদ্রমহিলারাও নেহাত দোকানদার নন। সত্যি বলতে মনে হলো এই নির্বান্ধব পৃথিবীতে যেন দুজন নতুন বন্ধু পেলাম। তাঁদের দুজনকে ধন্যবাদ জানিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম আমি। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ পরের কথা। এই কদিনে হঠাৎই শীতের প্রকোপ বেড়েছে। শুরু হয়েছে তুষারপাত। সেদিন হাঁটতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। সারা গায়ে পাউডারের মতো মিহি তুষার গুঁড়ো মেখে অলিগলি বেয়ে হেঁটে বেড়াচ্ছিলাম।
কনকনে ঠান্ডায় হঠাৎই মনে পড়ল সেই উষ্ণ অতিথি পরায়ণ অ্যান্টিক শপটার কথা। মনে মনে ভাবলাম, যাই একবার সেখান থেকে ঘুরে আসি। ভেবে দেখলাম দোকানটা যে রাস্তায় তার কাছাকাছি রয়েছি আমি। গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালাম আমি। কিন্তু ভাগ্য মন্দ। সেখানে পৌঁছে দেখি চারদিক অন্ধকার। বন্ধ দরজার বাইরে বড় বড় অক্ষরে লেখা প্ল্যাকার্ড ঝুলছে, বন্ধ, ক্লোজড। মনটা কেমন যেন দমে গেল। এই মারাত্মক ঠান্ডায় ওই দোকানের ভেতরের উষ্ণ আরামপ্রদ পরিবেশে খানিকক্ষণ কাটাতে পারলে মন্দ হতো না। ফিরে চলে আসতে যাব, হঠাৎ কি মনে হতে বন্ধ দরজার হাতলটা ধরে একটু টেনে দেখলাম। একেবারেই ছেলে মানুষই আচরণ। স্পষ্ট বোঝা যাচ্ছে দোকানটা বন্ধ। দরজার হাতল টেনে বুঝলাম সত্যিই বন্ধ। নিজের আচরণে নিজেরই কেমন যেন অস্বস্তি লাগলো। আবারও ঘুরে চলে আসতে যাব, ঠিক এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাকে অবাক করে দিয়ে হঠাৎ ক্যাচ শব্দ করে দোকানের দরজাটা খুলে গেল। ঘটনার আকস্মিকতায় আমি হঠাৎ কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। তারপর দেখলাম, না, দরজাটা নিজে থেকে খুলে যায়নি, সেটা দোকানের ভেতর থেকে খোলা হয়েছে। দরজা খুলেছেন যিনি, তিনি সেই বনেদের মধ্যে কেউ নন, বরং একজন অশীতিপর বৃদ্ধ। মুখে অসংখ্য বুলি রেখা, চেহারায় বার্ধক্যজনিত অসুস্থতার ছাপ স্পষ্ট। নুব্জ খর্বাকৃতি চেহারা। কম্পমান কণ্ঠে ভদ্রলোক বললেন, আসুন স্যার, ভিতরে আসুন। মনের মধ্যে অনেক প্রশ্ন আর সংকোচ জমে থাকলেও বৃদ্ধ মানুষটার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলাম না। পায়ে পায়ে প্রবেশ করলাম দোকানের ভেতর। ভিতরে ঢুকে আমি যারপরনাই বিস্মিত হলাম। গোটা দোকানের চেহারাটাই যেন আমূল বদলে গেছে এই গত এক সপ্তাহে। গতদিন দেখেছিলাম ঝলমলে সাজানো গোছানো বিপণী, আর আজ যেন মনে হচ্ছে একটা গুদাম ঘর। চারপাশে নানান জিনিসে বোঝাই। ভিতরে কোনো আলো জ্বলছে না। লোডশেডিং নাকি? অন্ধকারে একপাশে টিমটিম করে জ্বলছে দুটো মোমবাতি। সেই স্তিমিত আলোয় গোটা হলঘরটায় কেমন যেন একটা রহস্যময় অপার্থিব আলো আঁধারির সৃষ্টি হয়েছে। দেওয়ালে প্রাচীন সমস্ত জিনিসের কম্পমান প্রলম্বিত ছায়া। আর সবথেকে অস্বাভাবিক বিষয়টা হলো, ঘরটার ভেতরটা অস্বাভাবিক রকম ঠান্ডা। আগের দিনের ঠিক বিপরীত। ফায়ারপ্লেসেও কোনো আগুনের লেশ মাত্র নেই। একবার মনে হলো আর থেকে কাজ নেই, ফিরে যাই। তারপর ভাবলাম, বয়স্ক মানুষটা দরজা খুলেছেন, এভাবে চলে যাওয়াটা অভদ্রতা হবে। দেখলাম তিনি কম্পমান হাতে আরো 2-3টে মোমবাতি জ্বালাচ্ছেন। এবার তিনি একটা মোমবাতি হাতে নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। বললেন, বলুন স্যার, কি দেখাবো আপনাকে? মোমবাতির আলোয় বৃদ্ধের মুখটা এবার ভালো করে দেখতে পেলাম আমি। শুধু অসুস্থতা, বার্ধক্য বা ক্লান্তি বললে ভুল হবে। বলা ভালো, ভদ্রলোকের চোখে মুখে কেমন যেন একটা বিষাদের ছাপ। যেন এক অনন্ত শাশ্বত ব্যথা এবং ব্যথার বোঝা তিনি বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। মনে মনে ভাবলাম, ভদ্রলোক নিশ্চয়ই এই দোকানের কেয়ারটেকার বা নাইট গার্ডের কাজ করেন। দারিদ্র্যের সাথে যুঝতে এই অতি বৃদ্ধ বয়সেও তাকে চাকরিতে ঢুকতে হয়েছে। কেন জানি না, মানুষটার জন্য মনে মনে কেমন যেন একটা সহানুভূতি হলো। স্যার, বললেন না তো কি দেখাবো? বৃদ্ধের কণ্ঠস্বরে সম্বিত ফিরল আমার। বললাম, আমি আগে একটু ঘুরে দেখতে চাই। অবশ্যই অবশ্যই, বললেন বৃদ্ধ। আসুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে, আসুন। ভদ্রলোক আমাকে এটা ওটা দেখাতে লাগলেন। দেখলাম কেয়ারটেকার হলেও অ্যান্টিক বিষয় সম্বন্ধে তার বেশ জ্ঞান আছে। হয়তো সেই কারণেই ভদ্রমহিলারা ওকে কাজে রেখেছেন। জিনিসপত্রে হাত দিয়েই আরেকটা বিষয় খেয়াল করলাম আমি। সমস্ত জিনিসের ওপর জমে রয়েছে পুরো ধুলোর আস্তরণ। এই ব্যাপারটাও ভীষণ অদ্ভুত ঠেকলো আমার কাছে। যে দোকান 1 সপ্তাহ আগে অমন ঝকঝকে তকতকে ছিল, এইটুকু মাত্র সময়ের ব্যবধানে তা
এতখানি ধুলি ধূসরিত কি করে হয়ে উঠতে পারে? মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি ক্রমাগত বেড়ে উঠতে লাগলো। সেটা কাটাতেই আমি বললাম, আজকে বাইরের আবহাওয়াটা ভীষণ ঠান্ডা, তাই না? ভদ্রলোক যেন সামান্য অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। আমার কথায় খানিক সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, কি বলছেন স্যার? ঠান্ডা? ও হ্যাঁ হ্যাঁ, বড্ড ঠান্ডা, খুবই ঠান্ডা বটে, ঠিকই বলেছেন। আমি এবার বললাম, আপনি কি এখানে অনেক বছর ধরে কাজ করছেন? অনেক অনেক বছর। উত্তরটা যেন এলো একটা চাপা দীর্ঘশ্বাসের সুরে। মনে মনে আবারও করুণা হলো আমার। নাইট গার্ড বা কেয়ার টেকিং এর কাজ এমনিতেই যথেষ্ট পরিশ্রম সাধ্য। এই বুড়ো বয়সে কতখানি বাধ্য হই না এই মানুষটাকে এই কাজে ঢুকতে হয়েছে। আমি বললাম, আপনি এত বয়সে কাজ করছেন যে, আপনার আগের চাকরিতে ঠিকঠাক পেনশন দেয়নি নিশ্চয়ই? ভদ্রলোক উত্তরে শুধু ম্লান হাসলেন। আবারও একটা চাপা বিষাদের অনুভূতি ছড়িয়ে পড়ল ঘরময়। তিনি এবার একপাশের শেলফ থেকে একটা ছোট্ট কি যেন নামিয়ে এনে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই জিনিসটা একবার দেখুন তো স্যার, আমি নিশ্চিত আপনার পছন্দ হবে। মোমবাতির আলোয় আধো অন্ধকারে চোখ সয়ে এসেছিল। দেখলাম জিনিসটা একটা ছোট্ট মূর্তি, সবুজ জেড পাথরের তৈরি একটা ব্যাঙের মূর্তি। জিনিসটা হাতে নিতেই অস্বাভাবিক একটা শীতলতা অনুভব করলাম আমি। অবশ্য খাঁটি জেড পাথরের জিনিস, ঠান্ডা হওয়াই স্বাভাবিক। জিনিসটা মোমবাতির আলোয় ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম আমি। জিনিসটা আকারে ছোট হলেও ভীষণ শৌখিন, সূক্ষ্ম, ডেলিকেট। এমন নিখুঁত কারুকাজ বিশেষ দেখা যায় না। আমি বললাম, বাহ, খাসা জিনিস তো। তা কত দাম? মাত্র হাফ ক্রাউন স্যার, 2 শিলিং 6 পেন্স। দামটা শুনে এক মুহূর্ত থমকালাম আমি। মনে হলো হয়তো ভুল শুনেছি, এমন একটা জিনিস এত কম দাম। আমি বললাম, হাফ ক্রাউন মাত্র? একদম ঠিক স্যার, অনলি হাফ আ ক্রাউন। আমি হেসে বললাম, বাহ, তাহলে তো আর কোনো কথাই নেই, এটা নেব আমি। ভদ্রলোক বললেন, ধন্যবাদ স্যার, তাহলে প্যাক করে দিই? না না, থাক, দরকার নেই। ছোট্ট জিনিস, আমার কোটের পকেটে করে নিয়েই চলে যাব। বেশ স্যার। আমি পকেট থেকে একটা হাফ ক্রাউনের কয়েন বের করে ভদ্রলোকের হাতে দিলাম। এই নিন, হিয়ার ইউ আর। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ভদ্রলোকের হাতে কয়েনটা দেবার সময় একবারের জন্য তার হাতের সাথে আমার হাতের ছোঁয়া লাগলো, আর লাগতেই চমকে উঠলাম আমি। ভদ্রলোকের হাতটা যেন ওই পাথরের মূর্তিটার থেকেও অনেক বেশি ঠান্ডা। ঠান্ডাটা এমন অস্বাভাবিক যে আমার সারা শরীর কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। শুভরাত্রি স্যার, আবার আসবেন। আবারও আমার সম্বিত ফিরল ভদ্রলোকের কম্পমান স্বরে। শুভরাত্রি, ভালো থাকবেন বলে দোকান থেকে বেরিয়ে এলাম আমি। পিছনে দোকানের দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। বাড়ি ফিরে আসার পরেও মাথা থেকে ওই বুড়ো ভদ্রলোককে কিছুতেই তাড়াতে পারছিলাম না। বিস্ময় আর সহানুভূতি মিশ্রিত কেমন যেন একটা অনুভূতি খেলা করে বেড়াচ্ছিল মনের মধ্যে। যথারীতি সেসব ভাবনাই ঘুমের মধ্যেও স্বপ্নের আকারে ফিরে ফিরে আসতে লাগলো। দেখলাম আমি বারবার ওই ভদ্রলোককে বলছি, আপনি ক্লান্ত, আপনি শুয়ে পড়ুন, এই খাটে শুয়ে পড়ুন। কিন্তু তিনি কিছুতেই শুতে রাজি নন। আমি অতি কষ্টে তাকে বিশ্রাম নিতে রাজি করালাম। তিনি গিয়ে দোকানের মধ্যেই রাখা একটা পুরনো পালঙ্কে শুয়ে পড়লেন। আর আমি আতঙ্কিত দৃষ্টিতে দেখলাম তিনি শুয়ে পড়তেই খাটটা একটা কবরে রূপান্তরিত হলো। ঘুম ভেঙে ছিটকে খাটের ওপর উঠে বসলাম আমি।
এই বয়স্ক মানুষটার অবস্থা নিয়ে একটু বেশি মাথা ঘামিয়ে ফেলেছি আমি। উঠে কয়েক ঢোক জল খেলাম, তারপর আবার শুয়ে পড়লাম। বাকি রাতটা অবশ্য আর কোনো সমস্যা হলো না। পরদিন সকালে জরুরি টেলিগ্রাম পেলাম, আমার বাবা ভয়ানক অসুস্থ। পত্রপাঠ আমি ছুটলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আগামী একটা সপ্তাহ লন্ডনের বাইরেই কাটল, চরম উৎকণ্ঠা আর দুশ্চিন্তায়। বাবার অবস্থা খানিক স্থিতিশীল হতে আমি আবার ফিরে এলাম আমার লন্ডনের আস্তানায়। ফিরে এসে দেখলাম এক গাদা বিল অপেক্ষা করছে আমার জন্য। বাড়ি ভাড়া থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল পর্যন্ত সবকিছু। এদিকে পকেটে একটা পয়সাও নেই। গত কয়েকদিনে বাবার চিকিৎসায় সব শেষ। এদিকে এই ডামাডোলে নতুন কিছু লিখিও নি যে সেগুলো পত্রপত্রিকায় পাঠিয়ে কয়েক পয়সা আসবে। মাথায় হাত পড়ল আমার, কোথা থেকে এসব বিল মেটাবো আমি? ঠিক এমন সময় একটা কাকতালীয় ঘটনা ঘটল যেটা পরিস্থিতি আমূল বদলে দিল। সেদিন সন্ধেবেলাতেই আমার এক পুরনো স্কুলের বন্ধু এসে হাজির হলো। আমার স্কুল জীবনের একমাত্র বন্ধু, যার সাথে আমার এখনো যোগাযোগ আছে। তবে গত কয়েক মাসে ওর সাথে কোনো কথা বা দেখা হয়নি, তাই ওর সহসা আগমনে আমি বেশ একটু অবাকই হলাম। বেশ খানিকক্ষণ এটা সেটা কথাবার্তার পর ও হঠাৎ বলল, আরে ওটা কি রে? দেখলাম ওর দৃষ্টি শটান ফায়ারপ্লেসের ম্যান্টেল পিসের দিকে। সেদিকে এক মুহূর্ত চেয়েই আমি বুঝতে পারলাম কোন জিনিসটা ওর দৃষ্টি আকর্ষণ করেছে। ম্যান্টেল পিসের ওপর রাখা আছে আমার সেদিনের কেনা সেই ছোট্ট সবুজ জেড পাথরের তৈরি ব্যাঙের মূর্তিটা। আমি কিছু বলার আগেই আমার বন্ধু উঠে এগিয়ে গেল সেই দিকে। ও একটা নামি অ্যান্টিক অকশন হাউসে কাজ করে, ফলে পুরনো জিনিসের দিকে সবসময় ওর প্রখর দৃষ্টি থাকে। সত্যি বলতে ওই জিনিসটার কথা গত কদিনে আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। জিনিসটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে আমার বন্ধু বলল, এটা কোথা থেকে পেয়েছিস তুই? হ্যাঁ? ওর কণ্ঠস্বরে এক প্রবল উত্তেজনা টের পেলাম আমি। ও আমার দিকে ঘুরতেই দেখলাম ওর চোখ জলজল করছে। মূর্তি ধরে থাকা হাতটা রীতিমতো কাঁপছে উত্তেজনায়। আমি অবাক হয়ে বললাম, এই তো কিনলাম সপ্তাহখানেক আগে, কিন্তু তুই এরকম ক্ষেপে উঠলি যে হঠাৎ? ক্ষেপে ওঠার মতোই তো ব্যাপার। তোর কি ধারণা আছে যে এটা কি জিনিস? হ্যাঁ? না ভাই, এ বিষয়ে তোর মতো জ্ঞান আমার একেবারেই নেই। নেহাত জিনিসটা ভালো লেগে গেল, আর দাম বলল মাত্র ½ ক্রাউন, তাই নিয়ে নিলাম। ½ ক্রাউন? আমার বন্ধু যেন রীতিমতো আর্তনাদ করে উঠল। ভাই, আমি নিশ্চিত তোর দোকানদারের মতিভ্রম হয়েছিল, না হলে এই জিনিস কেউ ½ ক্রাউনে বিক্রি করে? যদি আমি ভুল না করে থাকি তাহলে এটা প্রাচীন চৈনিক সভ্যতার শিয়া রাজবংশের আমলের জিনিস। তুই কতখানি সৌভাগ্যবান তুই নিজেও জানিস না। কথাগুলোর তাৎপর্য আমার তখনও পুরোপুরি বোধগম্য হলো না। শুধু শিয়া রাজবংশ এই কথাটা আমার কানে লাগলো। আমি বললাম, সে কি রে? সে তো বহু প্রাচীন সময়ের কথা। যত মনে পড়ছে 2000 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে। ঠিক তাই। তাহলে তুই বলতে চাইছিস এই জিনিসটার ঐতিহাসিক মূল্য বিচার করলে এখন এর অনেক দাম হওয়া উচিত? অনেক দাম? তোর কোনো ধারণাই নেই পিটার। আচ্ছা এবার বল, তুই কি এটা বিক্রি করতে চাস? পরশুদিন মানে বৃহস্পতিবার একটা নিলাম হবে, সেখানে তাহলে এটাকে চাপাতে পারি আমি। আমার ধারণা তোর বেশ লাভই হবে, আর সাথে আমারও 2 পয়সা কমিশন হবে আর কি। বল। কপর্দক শূন্য অবস্থায় বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম আমি। তাছাড়া ওর প্রতি আমার বিশ্বাস ছিল, ও আর যাই হোক আমাকে ঠকাবে না। তুলো দিয়ে সযত্নে মূর্তিটা প্যাক করে নিয়ে বন্ধু চলে গেল। শুক্রবার সকালে আমার জন্য এক ভয়ানক চমক অপেক্ষা করছিল। আর চমকটা ভয়ানক হলেও ক্ষতিকারক নয় একেবারেই। ব্রেকফাস্টের সময় দেখলাম টেবিলের উপর একটা এনভেলপ পড়ে আছে। অন্যান্য কাগজপত্রের একদম তলায় ছিল ওটা, তাই আগে চোখে পড়েনি।
খামটা খুলে দেখি তাতে একটা অ্যাকাউন্ট সামারি আর একটা বিল। লেটার হেডের উপর লেখা মেসার্স স্পাঙ্ক, ফাইন আর্ট ডিলার্স অ্যান্ড অকশনিয়ার্স। মনে পড়ল আমার সেই বন্ধু এই কোম্পানিতেই কাজ করে। চিঠিটায় লেখা শিয়া জেড পাথরের মূর্তির বিক্রি, মূল্য 2000 পাউন্ড, 10% কমিশন বাদ দিয়ে 1800 পাউন্ড। আর সাথে দেখলাম একটা চেক আমার নামে লেখা, আর তাতে 1800 পাউন্ডের অঙ্কটা জল জল করছে। ঘটনার আকস্মিকতায় আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইলাম। হ্যাঁ, এটা ঠিক যে বন্ধুর কথায় আমার মনে এতটুকু আশা জেগেছিল যে জিনিসটা বিক্রি হলে যা পাবো তাতে অন্তত আমার এই মাসের বিলগুলো মিটিয়ে দিতে পারবো। কিন্তু তা বলে এত টাকা! একটা হাফ ক্রাউনে কেনা জিনিসের বিক্রয় মূল্য 2000 পাউন্ড। কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আমি সাথে সাথে আমার সেই বন্ধুকে ফোন করলাম, কিন্তু তার উল্লসিত কণ্ঠস্বর আর আমাকে অভিনন্দন জানানোর ঘটাতেই বুঝলাম কোথাও কোনো ভুল নেই। আমি স্বপ্ন দেখছি না। আমি পিটার উড, যার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র 20 পাউন্ড, যার শেয়ারের অঙ্ক মাত্র 150 পাউন্ড, আর যার কোনো রকম কোনো সঞ্চয় বা সিকিউরিটি বা ফিক্সড ডিপোজিট নেই, তার হাতে এখন ধরা রয়েছে 1800 পাউন্ডের একটা চেক। আমি ভাবতে বসলাম, ঘটনার একমাত্র ব্যাখ্যা এটাই হতে পারে যে ওই কেয়ারটেকার ভদ্রলোক নেহাত কিছু না জেনে ওই জিনিসটা আমাকে অত সস্তায় বিক্রি করেছেন। বুড়ো মানুষ বুঝতে পারেননি। দোকানের মালকিন ওই 2 বোন নিশ্চয়ই বিষয়টা সম্বন্ধে কিছু জানেন না, তাই কৃতজ্ঞতা স্বরূপ আমার কিছু টাকা ওদের দেওয়া উচিত, অন্তত অর্ধেক তো বটেই। না হলে নিজেকেই কেমন যেন প্রতারক মনে হবে। বড় আন্তরিক ব্যবহার ওদের। চেকটা ডিপোজিট স্লিপে অ্যাটাচ করে ব্যাংকে জমা করে দিলাম। তারপর 900 পাউন্ডের একটা চেক লিখে নিলাম কর্নার কিউরিও শপের নামে। সেদিন সন্ধেবেলাতেই দোকানটায় যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু এদিক ওদিক কয়েকটা কাজ সারতে গিয়ে বেশ একটু দেরি হয়ে গেল। যথারীতি গিয়ে দেখি দোকান বন্ধ, চারপাশ অন্ধকার। আবারও মনটা দমে গেল। কেয়ারটেকার ভদ্রলোক যদি ভেতরে থেকেও থাকেন তাহলেও তাকে দিয়ে কোনো লাভ হবে না। টাকাটা সরাসরি মালকিনদের হাতে দেওয়াটাই ভালো হবে। ফিরে আসতে যাব ঠিক এমন সময় আবারও আগের দিনের মতো দরজাটা খুলে গেল। চৌকাঠে দাঁড়িয়ে সেই অশীতিপর বৃদ্ধ। আসুন স্যার, আসুন, আজ কি দেখাবো বলুন। বৃদ্ধের গলা আজ যেন আগের দিনের থেকেও একটু বেশি ক্লান্ত। চেহারাও যেন আরো ঝুঁকে পড়েছে। ভাবলাম বিষয়টা একবার বৃদ্ধকে জানিয়েই যাই। শত হোক আমার প্রাপ্তিযোগটা তো তার হাত দিয়েই হয়েছে। দোকানে ঢুকলাম আমি। আবারও আগের রাতের মতো ধুলোময় দম চাপা পরিবেশ। আলো আধারিতে বৃদ্ধের ধূসর বিবর্ণ বিমর্ষ মুখ। তিনি আমাকে আবারও জিজ্ঞাসা করলেন, স্যার কি দেখাবো বললেন না? আমি বললাম, আসলে আগের দিন আপনার থেকে যে ছোট্ট ব্যাঙের মূর্তিটা নিয়ে গিয়েছিলাম, আমি জানতে পেরেছি যে সেটা আসলে অনেক বেশি দামি। আপনার হয়তো কোনো একটা ভুল হয়েছিল। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। তো আমি ঠিক করেছি আমি জিনিসটার ন্যায্য মূল্য আগামীকাল আপনার মালকিনদের হাতে তুলে দেব। আপনি একটু অনুগ্রহ করে ওনাদের ব্যাপারটা জানিয়ে দেবেন। আমি কথাটা বলার সাথে সাথেই বৃদ্ধের মুখে এক উজ্জ্বল অনাবিল হাসি ফুটে উঠল। এই প্রথমবার মানুষটাকে হাসতে দেখলাম আমি। মনে হলো তার মনের সমস্ত বিষাদ যেন এক লহমায় দূর হয়ে গেল। সেই স্মিত হাসি যেন আমার মধ্যে কেমন একটা সম্মোহনী প্রতিক্রিয়া তৈরি করল। অন্ধকারের মাঝে সময় যেন হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। আলো আধারী সেই পরিবেশটা কেমন যেন আরো বেশি রহস্যময় হয়ে উঠল। সম্বিত ফিরতে দেখি বৃদ্ধ কোথাও নেই। ঘরের মধ্যে একা দাঁড়িয়ে আছি আমি। কোথায় গেল লোকটা? এইমাত্র তো এখানেই ছিল। আমি ডাক দিলাম, এক্সকিউজ মি,
কোথায় গেলেন আপনি? কোনো উত্তর নেই। আবারও ডাক দিলাম আমি, হ্যালো, কোথায় আপনি? শুনছেন? চারপাশ নিস্তব্ধ। আমার নিজের কণ্ঠস্বরই প্রতিধ্বনিত হতে লাগলো ঘরের মধ্যে। বুঝলাম এই বৃদ্ধ রীতিমতো লজ্জায় পড়ে মুখ লুকিয়েছেন। হয়তো নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়েছেন। তার উপর আমি যখন কাল তার মালকিনদের সাথে দেখা করব, তখন ব্যাপারটা জানাজানি হবে বুঝে বোধহয় আরও বেশি অস্বস্তিতে পড়েছেন। আমি পায়ে পায়ে বেরিয়ে এলাম দোকান ছেড়ে। বৃদ্ধের অস্বস্তি দূর করার কোনো উপায় আমার জানা নেই। আমি আমার কাজে কালকেই আসব। বৃদ্ধের জন্য মনে মনে খারাপ লাগছে ঠিকই, কিন্তু কিছু করার তো নেই। পরের দিন অর্থাৎ শনিবার আমার আর কোনো কাজ ছিল না, তাই সকালবেলাতেই গিয়ে উপস্থিত হলাম কর্নার কিউরিও শপে। দিনের বেলায় সূর্যের আলোয় যেন আরো বেশি ঝলমল করে দোকানটা। দোকানে ঢুকতেই আবারও দেখতে পেলাম প্রথম দিন সন্ধ্যায় দেখা সেই ভগিনীদ্বয়ের হাসি মুখ, কিন্তু তাদের আচরণে কোনো আতিশয্য কিন্তু লক্ষ্য করলাম না। টাকার ব্যাপারটা জানলে একটা উত্তেজনা থাকাটা স্বাভাবিক ছিল। তাহলে কি বৃদ্ধ কেয়ারটেকার এদের কিছুই জানাননি? তাই হবে হয়তো। আমি হেসে বললাম, আপনাদের চেকটা দিতে এলাম। বড়জন বিস্ময়ে হতবাক হয়ে বললেন, চেক? কিসের চেক স্যার? ওই যে ব্যাঙের মূর্তিটার দাম। ব্যাং? কোন ব্যাং স্যার? আপনি তো যতদূর মনে পড়ছে আমার একটা শেফেল প্লেট কিনেছিলেন, তাই না? বুঝলাম এরা পুরো ব্যাপারটার বিন্দু বিসর্গ জানেন না। আমি এক এক করে পুরো বিষয়টা তাদের খুলে বললাম। সব কথা শুনে দুই বোনই সম্পূর্ণ আকাশ থেকে পড়লেন। বড় বোন বললেন, কিন্তু স্যার, আমি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। কেয়ারটেকার বুড়ো হোমস আমাদের অনুপস্থিতিতে কাউকে দোকানে ঢুকতে দেবার কথা নয়, অনুমতি নেই। জিনিসপত্র বিক্রি করা তো দূরের কথা, আর ওর তো সারা রাত থাকারও কথা নয়। রাতের পুলিশ টহল দিতে চলে এলে ওর দোকান বন্ধ করে চলে যাবার কথা। আচ্ছা স্যার, আপনি কটার সময় এসেছিলেন? এই ধরুন 9টার আশেপাশে। ও তো সাধারণত 8:30টার মধ্যেই বেরিয়ে যায়। তাহলে হয়তো পুলিশের সেদিন আসতে দেরি হয়েছিল, তাই ও অপেক্ষা করছিল। কিন্তু বাকিটা তো আমি ভাবতেও পারছি না স্যার। আমি বললাম, আমি কিন্তু গতকাল রাতে আরও পরে এসেছিলাম, প্রায় 10টা নাগাদ। তখনও কিন্তু উনি দোকানেই ছিলেন। সে কি কথা? চমকে উঠলেন ভদ্রমহিলা। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়ান, ওকেই সরাসরি জিজ্ঞাসা করব আমি। আপনাকে ঢুকতে দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু বুঝতেই তো পারছেন স্যার, দোকানের নিয়ম ভাঙার কোনো অধিকার নেই ওর। না না না, সে তো নিশ্চয়ই। তবে উনি তো খুব বয়স্ক, ফলে ভুল তো হতেই পারে, বললাম আমি। বুড়ো মানুষটার জন্য খারাপ লাগছিল আমার। ভদ্রমহিলা বললেন, সেটা আপনি ঠিকই বলেছেন স্যার, মানুষটার অনেক বয়স। তবু একবার সরাসরি কথা বললে বিষয়টা হয়তো পরিষ্কার হবে। ওর তো আর একটু পরেই চলে আসার কথা। দেখি। তবুও স্যার, আমি ভাবতে পারছি না যে বুড়ো হোমস আমাদের না জানিয়ে দোকানের কোনো জিনিস বিক্রি করবে। আমাকে একটা চেয়ার এনে বসতে দিলেন ওরা। ভদ্রমহিলা বললেন, গত কয়েকদিনে আমাদের ক্যাটালগটা একেবারেই আপডেট করা হয়নি। আচ্ছা, আপনি বলতে পারবেন হোমস কোথা থেকে আপনাকে ওই ছোট্ট ব্যাঙের মূর্তিটা বার করে দিয়েছিল? আমি দেওয়ালের পাশে রাখা শেলফটা দেখালাম। ভদ্রমহিলা বললেন, ইস, ওগুলো আমি সবে মাত্র কয়েক সপ্তাহ আগে এনেছি, একটাও ক্যাটালগে তোলা হয়নি। ভালো করে দেখিও নি ওখানে কি কি ছিল। ঠিক এই সময় দোকানের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো? ভদ্রমহিলা রিসিভারটা তুলে কানে লাগালেন। হ্যাঁ, আমি মিস উইলসন বলছি। ও, মিসেস হোমস, হ্যাঁ বলুন। কয়েক মুহূর্তের চমকিত নীরবতা। তারপর
ভদ্রমহিলার উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম। হোয়াট? কি বলছেন? মারা গেছে? মারা গেছে মানে কিভাবে, কখন? ওহ, আই এম সো সরি মিসেস হোমস। মিনিট খানেক কথোপকথনের পর ফোন নামিয়ে রাখলেন ভদ্রমহিলা। এবার তিনি আমার দিকে চাইতেই দেখলাম তার চোখে অশ্রু টলটল করছে। তিনি বললেন, খুব খারাপ খবর মিস্টার উড। তার বোন উৎকণ্ঠিত মুখে পাশে দাঁড়িয়েছিলেন। তার উদ্দেশ্যে তিনি বললেন, এসি, বুড়ো হোমস মারা গেছে। কথাটা শুনে আমিও স্তম্ভিত। মানুষটার সাথে গতকাল রাতেই কথা বললাম, আর আজ কিনা মানুষটা নেই। আমি বললাম, কিভাবে মারা গেলেন উনি? গত রাতে বাড়ি ফেরার পর থেকেই বলছিল বুকে খুব ব্যথা করছে, আর সেটাই বাড়তে বাড়তে মাঝরাতে সব শেষ। তো ওরা ডাক্তার ডাকেনি? অত রাতে কোথায় ডাক্তার পাবে বলুন তো? তাছাড়া ওর বাড়িটা তো অনেকটাই দূরে, প্রত্যন্ত একটা এলাকায়। ওখানে তো আরো ডাক্তার বদ্যি নেই। একটু থেমে মিস উইলসন বললেন, আজ সকালে, এই একটু আগেই ডাক্তার এসে পরীক্ষা করে জানিয়েছেন হার্ট ফেলিয়ার। অথচ গতকাল রাতের আগে অবধিও ও দিব্যি সুস্থ ছিল। কেউ ভাবতেই পারেনি যে এমনটা ঘটতে পারে। পোর মিসেস হোমস, উনি যে এখন কি করবেন? আমাদের মনে হয় একবার ওর বাড়িতে যাওয়া উচিত। বেশি, তুই কি বলিস? আমি উঠে বললাম, হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আপনারা এদিকটা সামলে নিন, আমি বরং সোমবার সকালে আসব। দোকান থেকে চরম ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরলাম। কিছুতেই সেই বুড়ো মানুষটার বিষণ্ণ মুখখানা ভুলতে পারছিলাম না তার সেই শেষ মুহূর্তের অনাবিল সরল হাসিটা। মানুষের জীবন যে কি তা বোঝা দায়। তাহলে কি হঠাৎ শরীর খারাপ লাগছিল বলেই কাল রাতে উনি অমন হঠাৎ করে দোকান থেকে চলে গিয়েছিলেন? হয়তো সেই মুহূর্তেই বুকে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। তার সেই হাসিটাও কি তবে আসন্ন মৃত্যুর বয়ে আনা চির শান্তির স্পর্শের হাসি? সোমবার সকালে দোকানে গিয়ে আমি চেকটা দিতে যেতেই দুই বোন ঘোরতর আপত্তি করে উঠলেন। বড় বোন বললেন, না না স্যার, এটা হয় না। ও টাকা সম্পূর্ণভাবে আপনার, ওতে আমাদের কোনো অধিকার নেই স্যার। তাছাড়া মিস্টার উড, আমাদের সেরকম টাকার প্রয়োজনও নেই। আমি তাও বললাম, দেখুন, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না যে জিনিসটা এই দোকান থেকেই এসেছে। অতএব এটা আমার কর্তব্য। প্লিজ প্লিজ এটা গ্রহণ করুন। মিস উইলসন বললেন, তা হয় না স্যার। আমার বাবা এই ব্যবসাটাকে এক হাতে যেভাবে দাঁড় করিয়েছেন, তাতে আমাদের আর কোনো অভাব নেই স্যার। আমরা এখনো দোকানটাকে চালিয়ে যাচ্ছি শুধুমাত্র ব্যবসাটাকে ধরে রাখার জন্য। বাবার নিজের হাতের তৈরি ব্যবসা তো, তাই আর কি। বিশেষ কিছু লাভ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই স্যার। আমি তবুও নাছোড়বান্দা বললাম, আচ্ছা বেশ, তাহলে এই টাকাটা আপনারা কোনো একটা চ্যারিটিতে দান করবেন বা অন্য কোনো সমাজ কল্যাণমূলক কাজে লাগাবেন। হ্যাঁ, তবু প্লিজ এটা অ্যাকসেপ্ট করুন, এটা আমার একান্ত অনুরোধ। শেষ পর্যন্ত ওরা টাকাটা গ্রহণ করলেন, আমাকে বারংবার ধন্যবাদ জানালেন। ব্যাপারটা আশানুরূপভাবে মিটে যাওয়ায় আমার মনটাও শান্ত হলো। এই ঘটনার পর থেকে ওই দুই বোনের সাথে আমার বেশ হৃদ্যতা তৈরি হলো। আমরা নেহাত ব্যবসায়ী ও গ্রাহক থেকে রীতিমতো ভালো বন্ধু হয়ে উঠলাম। মাঝে মাঝেই ওদের দোকানে চলে যাই, একসাথে বসে চা কফি খাই, নানান গপ্পগুজব করি, কখনো পছন্দ হলে এটা ওটা কিনি। আবার কোনো কোনো রবিবার সন্ধ্যায় তারা চলে আসেন আমার বাড়িতে চা খেতে। সেই বুড়ো হোমসকে আমরা এখনো ভুলতে পারিনি। মাঝে মাঝেই মিস উইলসন বলেন, দীর্ঘ সময় সেই বুড়ো হোমস কাজ করেছে তাদের দোকানে, সেই তার বাবার আমল থেকে। একদিন সন্ধ্যায় দোকানের ভেতরের দিকের ঘরটায় বসে আমরা চা পান করছিলাম। আমরা বলতে আমি আর মিস উইলসন। ছোট বোন বেসি তখন দোকান সামলাচ্ছিল। ঘরটার মধ্যে নানান জিনিস জড়ো করে রাখা। একটা টেবিলের উপর থেকে
আমি একটা ফটো অ্যালবাম তুলে নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম। বন্ধু হয়ে যাবার পর থেকে আমরা তিনজন পরস্পরকে নাম ধরেই ডাকি। অ্যালবামের মধ্যে হঠাৎ একটা ছবি দেখে থমকে গেলাম আমি। একজন মধ্যবয়স্ক মানুষের ছবি। মুখটা অবিকল সেই বুড়ো হোমসের মতন। মানে এই ভদ্রলোকই আরো বুড়ো হলে একেবারে বুড়ো হোমসের মতনই চেহারা ধারণ করার কথা। তার মানে তো এটা বুড়ো হোমসেরই ছবি। আমি হেসে বললাম, আরে বাস, বুড়ো হোমসের মধ্যবয়সের ছবি, তোমরা ওর ছবিও অ্যালবামে রেখেছ? আমার কথায় ডরথি অর্থাৎ মিস উইলসন যার পর নাই অবাক হলো। বলল, বুড়ো হোমসের ছবি আমাদের অ্যালবামে? কি বলছো তুমি? কই দেখি। আমি অ্যালবামটা দেখাতেই ডরথি হেসে ফেলল। বলল, পিটার, সেদিন যখন তুমি বুড়ো হোমসকে দেখেছিলে তখন নিশ্চয়ই খুব বেশি অন্ধকার ছিল, তাই ওর মুখটা তুমি ঠিক করে দেখতে পাওনি। এটা বুড়ো হোমস কেন হতে যাবে? এটা তো আমার বাবার ছবি। তোমার বাবা? আমি বিস্মিত কণ্ঠে বললাম। হ্যাঁ, আমার বাবাই তো। আরো কিছু বলতে যাচ্ছিল ডরথি, কিন্তু তার আগেই দরজায় টোকা পড়ল। দরজা খুলে মুখ বাড়ালো ছোট বোন বেসি। বলল, এই দিদি শোন না, বলছি আমি না একটু সিনেমা দেখতে যাচ্ছি রে। বাবা এইমাত্র ফোন করেছিল, বলল ওই একটা নতুন স্টক ঢুকবে। বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসছে, তুই একটু সাথে থেকে জিনিসগুলো বুঝে নিবি রে। ডরথি বলল, বেশ বেশ, আমি থাকবো, তুই যা, সিনেমা দেখে আয়, সাবধানে যাস কিন্তু। থ্যাংক ইউ, বাই বাই পিটার। বাই। বেসি বেরিয়ে যেতেই আমরা আবারও প্রসঙ্গে ফিরে এলাম। আমি বললাম, আচ্ছা একটা কথা বলো, তোমার বাবার মুখের সাথে কি ওই বুড়ো হোমসের মুখের কোনোরকম কোনো মিল ছিল? না, একেবারেই না। অন্ধকারেই ভুল করেছো তুমি। হ্যাঁ, তাই হবে হয়তো। মুখে কথাটা বললেও আমার মন কেন যেন মানতে চাইছিল না। এতখানি ভুল হবে আমার? আচ্ছা, এমনটা নয় তো যে মেয়েদের না জানিয়ে ভদ্রলোক রাতে একা দোকানে এসেছিলেন? হয়তো তাকেই দেখেছি আমি, কিন্তু একজন বয়স্ক ভদ্রলোক কেনই বা নিজের মেয়েদের সাথে ছলনা করতে যাবেন? কি কারণ থাকতে পারে? কেনই বা মেয়েদের লুকিয়ে নিজের দোকান থেকেই সস্তায় জিনিস বেচবেন? আর ব্যাপারটা জানাজানি হওয়ার পরেও আজ অবধি কিছু বললেন না কেন তিনি? তাহলে কি এদের পরিবারে কোনো রকম কোনো সমস্যা আছে? আর আমি কি বাইরের লোক হয়ে নিতান্তই কাকতালীয়ভাবে সেটার মধ্যে জড়িয়ে পড়েছি? বেসি তো বলে গেল ভদ্রলোক একটু পরেই দোকানে আসছেন। দিনের আলোয় তার মুখোমুখি হলে তিনি কি আমাকে চিনতে পারবেন, নাকি উল্টে একটা অস্বস্তিকর এম্বারাসিং পরিস্থিতির সৃষ্টি হবে? তবে তিনি যদি বিষয়টা গোপন রাখতে চান তবে আমারও মুখ না খোলাই শ্রেয়। আমি বললাম, তোমার বাবাকে খুব অন্যরকম দেখতে, a splendid face। ডরথির মুখে হাসি ফুটল। ও বলল, সত্যিই তাই, খুব দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় আছে এই মুখে, তাই না? আমার এখনো সেই সময়টার কথা মনে আছে যখন এই ছবিটা তোলা হয়েছিল। তখনও ধর্ম বা ধার্মিকতা এসব কিছুই বাবাকে তেমন প্রভাবিত করেনি বা গ্রাস করে ফেলেনি। ডরথির মুখের হাসিটা চলে গিয়ে হঠাৎ একটা বিমর্ষ ভাব যেন ফুটে উঠল। আমি বললাম, কিরকম? মানে তুমি বলতে চাইছো যে উনি হঠাৎ করেই খুব বেশি ধার্মিক বা ধর্মকেন্দ্রিক হয়ে পড়েছিলেন? হ্যাঁ। দীর্ঘশ্বাস ফেলল ডরথি, তারপর বলল, একজন পাদ্রির সাথে বাবার খুব বন্ধুত্ব হয়, তারপর থেকেই ধর্মের প্রতি ওর একটা বিশেষ আগ্রহ তৈরি হয়। তো সেটা তো ভালো ব্যাপার। একেবারেই না পিটার। ডরথির কণ্ঠে যেন যন্ত্রণা। ওইটাই তো সব নষ্টের মূল। হাসি খুশি কনফিডেন্ট মানুষটা আমূল বদলে গেল, জানো। হি ওয়াজ নেভার দ্য সেম ম্যান अगेन। বুঝলাম, খুব সংবেদনশীল কোনো একটা জায়গায় আমি হাত দিয়ে ফেলেছি।
তাহলে কি ধর্মান্ধ হয়ে গিয়ে ভদ্রলোকের কোনো রকম মাথার ব্যামো দেখা দিয়েছে? মানুষটা বদলে গেছেন মানেটা কি? এ বিষয়ে আর কোনো কথা জিজ্ঞাসা করা বা কোনো রকম কৌতূহল দেখানো উচিত কিনা সেটা বুঝে উঠতে পারছিলাম না। শুধু জিজ্ঞাসা করলাম, ধর্ম কি ওকে সুখী করার পরিবর্তে দুঃখী করে তুলেছিল? একদমই তাই, ভীষণভাবে দুঃখী করে তুলেছিল। দেখলাম ডরথি চোখে জল। সে বলল, তোমাকে কথাগুলো বলতে বাধা নেই পিটার। তোমার সাথে আমাদের সম্পর্কটা আত্মীয়ের মতোই হয়ে গেছে। তাছাড়া তোমার সাথে যেমন ঘটনা ঘটেছিল সেই রকম কাকতালীয় ঘটনা এখানে মানে এই দোকানে আগেও ঘটেছে, তাই বিষয়টা তোমার জানা উচিত। ডরথি বলতে লাগলো, তোমাকে তো আগে বলেছি যে আমার বাবা এই ব্যবসায় বিরাট প্রতিপত্তি করেছিলেন। সত্যি বলতে সেই বৃত্ত তৈরি হয়েছিল ঠিক তোমারই মতন 3টে কাকতালীয় ঘটনার সূত্রে। আমার বাবা খুব যৎসামান্য দামে 3বার কয়েকটা অ্যান্টিক কিনেছিলেন, যার আসল মূল্য বাজারে অনেক বেশি ছিল, জানো তো। তোমার সাথে পার্থক্যটা হলো এই যে বাবা জিনিসগুলো কেনার সময় ব্যাপারটা জানতেন। উনি এ বিষয়ে বিশেষ জ্ঞানী ছিলেন, তবুও তিনি চুপচাপ সস্তায় সেগুলো কিনে নেন এবং পরে বিরাট দামে বাজারে বিক্রি করেন। কিন্তু তোমার মতন তিনি তাদের কাছে টাকা নিয়ে যাননি ন্যায্য দাম দেওয়ার জন্য। দিনে দিনে বাবা বিরাট বৃত্তের মালিক হয়ে ওঠেন। সবকিছু স্বাভাবিকই ছিল, জানো। তারপর একদিন হঠাৎ ওই পাদ্রির সাথে বাবার পরিচয় হয় এবং বন্ধুত্ব গড়ে ওঠে। ক্রমাগত ধর্ম আর ধার্মিক সঙ্গে বাবার মনের চেতনা বেড়ে উঠতে থাকে। এক গভীর অপরাধ বোধ চেপে বসে তার বুকের ওপর। ভুল করেছেন তিনি, বিরাট ভুল। তার ধারণা হয় আমাদের সমস্ত প্রতিপত্তির মূলে আছে তাঁর করা সেই 3টে পাপ। বাবা ঠিক করেন তিনি প্রায়শ্চিত্ত করবেন। ওই 3জন ব্যক্তির সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করে তাদের ক্ষতিপূরণ করে দেবেন। খোঁজ করতে গিয়ে জানা যায় সেই 3জন মানুষই ইতিপূর্বে মারা গেছেন, কিন্তু মৃত্যুর সময় তাদের হতদরিদ্র অবস্থা হয়েছিল। তাদের কোনো পরিবারও নেই। সব জানতে পেরে বাবা ভীষণভাবে ভেঙে পড়েন। এই 3জন মানুষের চরম দুর্ভাগ্যের জন্য তিনি নিজের কৃতকর্মকেই দায়ী করতে থাকেন। আমরা তাকে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, জানো তো, কিন্তু কোনো লাভই হয়নি। বাবার মধ্যে না এবার একটা নতুন অবসেশন তৈরি হলো। তিনি নিজে যে সুযোগের অপব্যবহার করেছেন সেই রকমই 3টে সুযোগ তিনি 3জন নতুন ব্যক্তিকে পাইয়ে দেবেন। তিনি দামি অথচ সাদামাটা দেখতে জিনিস তাদের বিক্রি করবেন খুব যৎসামান্য দামে। তারপর তোমার মতো তারা আসল দাম জানতে পারবেন ও আর্থিকভাবে লাভবান হবেন। আর তাদের আশীর্বাদে বাবার পাপস্খলন হবে। হন্যে হয়ে এমন 3জন মানুষকে খুঁজতে লাগলেন তিনি। অবশেষে একদিন একজন ভদ্রলোক এসে জানালেন বাবা তাকে খুব কম দামে একটা ফুলদানি বিক্রি করেছিলেন। সেটা আবারও বিক্রি করে তিনি প্রায় তার 10 গুণ দাম পেয়েছেন এবং তাতে তার খুব উপকার হয়েছে। কথাটা জানতে পেরে বাবা খুব খুশি হয়ে উঠলেন। কয়েক বছর পর এমনই একজন দ্বিতীয় ব্যক্তিকে পাওয়া গেল। বাবা তো খুব উৎফুল্ল। 3টে পাপের মধ্যে 2টো নিবৃত্তি হয়েছে, আর একটা হলেই তিনি পাপের ভারমুক্ত হবেন। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কাটতে লাগলো, তবুও তৃতীয় সেরকম কোনো ব্যক্তিকে পাওয়া গেল না যিনি উপকৃত হয়েছেন। বাবার মনের আশা হতাশায় রূপান্তরিত হতে লাগলো। তার স্বাস্থ্য ও মন ক্রমাগত ভেঙে পড়তে লাগলো। বাবাকে কত করে বোঝাতাম, জানো, বলতাম বাবা বাবা এরকম করো না, শান্ত হও। কোনো লাভই হয়নি। He has suffered a lot. ডরথি আর থাকতে পারল না। বাবার আত্মিক কষ্টের কথা মনে করে সে এবার ঝরঝর করে কেঁদে ফেলল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, কিন্তু ভেবে দেখো ডরথি, আমি তো সেই তৃতীয় ব্যক্তি যে এই দোকানের জিনিস কিনে একইভাবে উপকৃত হয়েছি। এবার নিশ্চয়ই সেটা জানতে পেরে তোমার বাবা খুব খুশি হয়েছেন। তুমি নিশ্চয়ই তাকে ঘটনাটা জানিয়েছ। ডরথির কান্না থেমে গেল।
সে অশ্রুভরা বিস্মিত চোখে আমার দিকে চেয়ে বলল, হ্যাঁ, মানে বাবাকে বলবো কিভাবে? ও মানে তুমি এখনো বলনি? আচ্ছা বেশ, উনি তো এক্ষুনি চলে আসবেন, আমি নিজেই ওর সাথে দেখা করে ওকে পুরো ব্যাপারটা খুলে বলবো। বাবা আসবে কি করে? কি বলছো তুমি পিটার? ডরথির কণ্ঠে অপার বিস্ময়। আমি বললাম, কেন, ওই যে বেসি বলে গেল বাবা আসছেন। এবার ডরথির মুখ স্বাভাবিক হয়ে এলো, চোখ মুছে ম্লান হাসল। সে বলল, ও এবার বুঝেছি, তুমি আসলে পুরো ব্যাপারটা ভুল বুঝেছো পিটার। তবে তোমার দোষ নয়, তুমি তো জানো না। জানি না? কি জানি না? আর কি ভুল করেছি আমি? ডরথি বলল, বেসি একটু আগে যিনি আসার কথা বলে গেল তিনি বেসির বাবা। বেসি আমার সৎ বোন। আসলে আমার মায়ের সাথে আমার বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আর এই ভদ্রলোক মানে বেসির বাবা এখন উনি আমাদের ব্যবসায় পার্টনার। আর আমি যার কথা বলছি তিনি আমার বাবা, মিস্টার অ্যালফ্রেড উইলসন। তিনি মারা গেছেন আজ থেকে 5 বছর আগে। সম্পূর্ণ পাপস্খলন হওয়ার সুখ তিনি পাননি। সেই তৃতীয় ব্যক্তিকে খুঁজে পাবার আগেই বাবার মৃত্যু হয়। মাই পুয়ার ফাদার। আমার মুখ দিয়ে কোনো কথা সরল না, শুধু সেদিন রাতে অন্ধকারে দেখা সেই বৃদ্ধের মুখের হাসিটা আমার চোখের সামনে আরো একবার ভেসে উঠল। শেষ হলো আমাদের আজকের গল্প দ্য কর্নার শপ। গল্প রচনায় সিনথিয়া অ্যাস্কেথ, গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে আমি শীর্ষেন্দু, গল্পের কথক অর্থাৎ পিটার উড, বন্ধু এবং বৃদ্ধ উইলসনের চরিত্রে আমি শীর্ষেন্দু, ডরথি উইলসনের চরিত্রে স্বাগতা এবং বেসির চরিত্রে সায়ন্তনী। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।